বিভিন্ন জায়গায় জামাত শিবিরের নির্বাচনী বিজয় শুরু হয়ে গেছে। অভিনন্দন, শুভকামনা। এই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশের সর্বত্র সব জায়গায় জামাত শিবির একদিন নির্বাচনে জিতবে। যেখানে জামাত এককভাবে জিততে পারবে না, প্রয়োজন হবে সেখানে চরমোনাই, এনসিপি সহ বিএনপি বিরোধী, চান্দাবাজ বিরোধী সব দলের সাথে জোট করে জিতবে। শুধু সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়, ছাত্র সংসদ নির্বাচন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, বণিক সমিতি নির্বাচন, বাজার কমিটি নির্বাচন, স্কুল কমিটি নির্বাচন, মাদ্রাসা কমিটি নির্বাচন, কলেজ কমিটি নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন, সব ক্ষেত্রে বাংলাদেশের এমন কোন জায়গা থাকবে না যে আগামী দিনে জামাত শিবির জিতবে না। জামাত শিবির সেক্টর ভিত্তিক লোক তৈরি করেছে যুগ যুগ ধরে, তাদের লোক সব জায়গায় আছে, কিন্তু জিতে আসার মতো অনুকূল পরিবেশ ছিল না। এখন জামাত শিবির জেগে উঠেছে, সব জায়গায় জিতবে। এবং দেখেন, কিছু কিছু জায়গায় জেতার প্রভাব জাতীয় রাজনীতিতে আছে। আমি আলোচনা করছি রুয়া নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, সম্ভবত প্রতিষ্ঠার পরে প্রথম নির্বাচন। এখানে জামাত শিবিরের জয় জয়কর, জামাতপন্থীরা সব জায়গায় জিতেছে, সাবেক শিবির সব জিতেছে। বিএনপির ভরাডুবি, বিএনপির অনেকে নির্বাচনে ভরাডুবি দেখে কয়েকবার ধান্দাবাজি করে নির্বাচন স্থগিত করেছে একবার, আবার কেউ কেউ নির্বাচন বর্জন করেছে পরাজয়ের ভয়ে, কেউ কেউ নির্বাচন করেছে কিন্তু ভূমিদশ পরাজয় হয়েছে। দেখেন এর গুরুত্ব কি জাতীয় রাজনীতিতে? এর গুরুত্ব হচ্ছে যে না, এখন তো বিএনপি নাই, বিএনপি তো পালায়। ছাত্র সংসদ নির্বাচনে দেখবে যে তো শিবির, সব তরুণরা তো শিবিরকে ভোট দেয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এর মানে কি, এতদিন যাদেরকে দেখতাম সবাই তো জামাত শিবির, কল্পনা করতাম না এরা জামাত শিবির, এখন থেকে সবাই জামাত শিবির। ব্যাপারটা কি? তখন মানুষ মনে করবে যে জিতবে এবার জামাত শিবির, ভোটটা জামাতকে দাঁড়িপাল্লায় দিই। এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলোর তাৎপর্য আছে, পারসেপশন ক্রিয়েট হয় না, এরাই তো জিতে সব জায়গায়, তো এরাই। এবং ওই যে শিবিরের একটা গ্লোরিয়াস অধ্যায় হচ্ছে গোপন রাজনীতি করা। জিয়া বটফোর্সের লোকজন বিএনপির বাটপার এবং অশিক্ষিত মূর্খগুলো যতই সমালোচনা করুক, শিবিরের ইতিহাসের অন্যতম সফলতা হচ্ছে গুপ্ত রাজনীতি করা, হেকমতের রাজনীতি করা। এখন এমন হয়েছে কে সাবেক শিবির, কে শিবির না, কে জামাত, মানে এই বিষয়ে একটা ধোঁয়াশা, যার ফলে মানুষ মনে করে মানুষ মাত্রই শিবির, ও তো ও শিবির, ছাত্রলীগ করুক যাই করুক ও মনে হয় শিবির। এবং এই গোপন রাজনীতি করার কারণে হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। স্বাভাবিক রাজনীতির কারণে হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপন রাজনীতি ছাত্রদলও করত। এখন শিবিরের সাথে কোনোভাবে না পেরে শিবিরকে গুপ্ত বলছে। আর শিবিরকে গুপ্ত বলাটা এটা শিবিরের গর্বের বিষয়, এটাই তো হেকমতের বিষয়, কৌশলের বিজয়। যাই হোক দর্শক, এখন এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ছাত্র সংসদ, আরো বিভিন্ন জায়গায় শিবির জামাতের জয় জয়কার, সাবেক শিবিরের, এতে আরো পারসেপশন ক্রিয়েট হবে যে আমি যাকে শিবির মনে করতাম না, এও তো মনে হয় শিবির, এত ভোট পায় কিভাবে? আমার সাথে যে পাশের রুমে ঘুমাতো, যে শিক্ষক হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, যে ছেলেটা বিদেশে গেছে, ও তো মনে হয় শিবির ছিল, নাহলে এত শিবির হয় কিভাবে, এত ভোট কিভাবে পায়? ব্যাপারটা কি? চারদিকে জামাত শিবিরের জয় জয়কার হবে, এটা ব্যাপকভাবে দেখবেন সেপ্টেম্বরের পর থেকে। বাংলাদেশে যেখানেই যাবেন খালি শুনবেন জামাত শিবির জিতছে, জামাত শিবির জিতছে। এই যে 29শে জুলাই ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা হবে, এরপরে রাকসু ইলেকশন হবে, চট্টগ্রাম চকসু ইলেকশন হবে, এবং জবি জাবিতে হবে, কেউ ঠেকাতে পারবে না। কতদিন আর ঠেকাবে? এই রুয়া নির্বাচন ঠেকিয়েছিল না একবার বিএনপি, জামাত আদায় করে ফেলেছে, তা একবার ঠেকাবে, দুইবার পারবে না। জাতীয় নির্বাচন আগে হবে, তখন চারদিকে রব উঠবে যে না, সব জায়গায় তো জামাত শিবির দিচ্ছে, বিএনপির সাথে তো কেউ নাই। ডাকসু ইলেকশনে দেখবেন যে সাপোজ 35,000 ভোট থাকলে সেখানে বিএনপি ছাত্রদল পাবে 243, 300টাই পাক, সবগুলো পাবে অন্য লোকজন, জিতবে শিবির। শিবিরের নামেও জিতবে, শিবিরের বেনামেও জিতবে, স্বতন্ত্র প্যানেলও শিবির জিতবে, আর সরাসরি পরিচয়ও শিবির জিতবে। আপনি ঠেকাতে পারবেন, আপনি গোপন রাজনীতি বলে চিৎকার করে মরেন, লাভ নাই, শিবির জিতবে, কেউ ঠেকাতে পারবে না। তখন বুঝবেন যে রাজনীতির খেলা কাকে বলে। পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়াতেন হাসিনার আমলে, আর এখন যদি জিততে চান কাজ হবে? কিচ্ছু করতে পারেন নাই হাসিনার বিরুদ্ধে, যা করার করেছে এই তরুণ প্রজন্ম। সাদিক কায়েমদের কৌশলের কাছে হাসিনা ধরা পড়েছে, এরা তো জিতবেই, আল্লাহর সুন্নত এটা। আল্লাহ যাদের রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হবে, জমিনে যাদের রক্ত ঝরে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেন, এটা আল্লাহর সুন্নত। 71-এ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছেন, এটা সত্য। আবার 75-এ মুজিব পরিবারের রক্ত ঝরেছিল, এরপরে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে। তো বাংলাদেশে শিবিরের গুপ্ত শাখার কাছে হাসিনা পরাজিত হয়েছে, ওপেন শাখার কাছে না। এই জন্য শিবিরের গুপ্ত শাখাই হচ্ছে, সাদিক কায়েমরাই গুপ্ত ছিল, শিবিরের গুপ্ত শাখাই হচ্ছে আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধ এবং প্রকৃত বীর, হাসিনা পতন আন্দোলন আসল মাস্টার মাইন্ড। গুপ্ত শাখার কাছেই সব গোয়েন্দা সংস্থা, ভারত, চীন, রাশিয়া, ডিজিএফআই, এনএসআই ধরা খেয়েছে।
তা এখন দেখবেন যে আপনারা প্রকাশ্য শিবিরের কাছেও পরাজিত হবেন, গুপ্ত শিবিরের কাছেও পরাজিত হবেন, কিচ্ছু করার নেই। শুধু জিকির করে মরবেন যে গুপ্ত শিবির গুপ্ত শিবির, যত বলবেন তত শিবির শক্তিশালী হবে, শিবিরের কৌশলের কাছে ধরা পাবেন, কিচ্ছু করার নেই। এই যে রুয়া নির্বাচন ঠেকাতে পেরেছেন, পারেননি। জাতীয় পর্যায়ে এগুলোর তাৎপর্য রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি হয়েছে রফিকুল ইসলাম খান, সেক্রেটারি যিনি হয়েছেন তিনিও জামাত ইসলামীর জামাতপন্থী শিক্ষক এবং ভালো মানের লেখক। শফিকুল ইসলাম মাসুদরা জিতেছে এবং জামাত শিবিরে যারাই নির্বাচন করেছে জিতেছে। বিএনপির কেউ আগেই সরে পড়েছে, কেউ কেউ ভোটে এসেছিল। ভোটের পার্থক্যটাকে আমি টোটাল জাস্ট ফলাফলটা পেয়েছি, কিন্তু টোটাল ভোটের পার্থক্য অত দূর বলছি না, একটু ধারণা দিই। সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা কেন্দ্রে ভোট হয়েছে, রাজশাহী এবং ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাপোজ 700 বা সামথিং মোরাললেস ভোট, সেখানে জামাতের যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন 650, আর বিএনপি পন্থী বা স্বতন্ত্র বা অন্য লামসাম যারা আছে এরা কেউ পেয়েছে 35 ভোট, 17 ভোট, 37 ভোট, 53 ভোট। অনেক, 53 ভোট পাওয়া মানে সে অনেক। আর জামাতের যিনি তিনি পেয়েছেন 650, 680, 622, বিভিন্ন পদে ভোটের হিসাব হচ্ছে এরকম। তাহলে বুঝুন ব্যাপারটা কি। ছাত্র সংসদ নির্বাচনে এরকমই হবে। শিবির যেখানে 6000, 8000 ভোট পেয়ে জিতবে, সেখানে ছাত্রদল পাবে 243টা। সেই সময় আসছে। অতএব ওই পারসেপশন ভুলে যান যে বিএনপি বড় দল। আরে ভাই, বড় দল ছিল, এখন নাই, সামনে থাকবে না। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে, 7 বছরের মধ্যে মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে। অতএব বিএনপি বড় দল, সব জায়গায় সংগঠন আছে, এত ভোট পেয়েছিল, ওই যুগ নাই, থাকবে না। 6000 ভার্সাস 243টা হবে, 650 ভোট ভার্সাস 35 ভোট। অতএব ওই হ্যাডম নাই, থাকবে না। বাংলাদেশে সব জায়গায় জামাত শিবিরের জয় জয়কর হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই এবং আমিরে জামাত এই দুইজনের কাছে বিএনপিকে ক্ষমা চাইতে হবে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়। বিএনপি অঘটন ঘটিয়েছে, লিমিট ক্রস করেছে। আমিরে জামাতের সাথে বেয়াদবি করছে, পীর সাহেব চরমনাইয়ের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদবির অবশ্য তাত্ত্বিক ব্যাখ্যা আছে, সে আলোচনা একটু টাচ দিয়ে মূল আলোচনায় যাচ্ছে। দেখেন, ধর্মীয় নেতা বা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি বরাবরই বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে ঐতিহ্যগতভাবে বিএনপি আদর্শিক কারণে সম্মান দিয়ে কথা বলতো, তাদেরকে রেসপেক্ট করত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম ওলামাদেরকে রেসপেক্ট করত। মাওলানা আব্দুর রহিম থেকে শুরু করে সব আলেম ওলামাদেরকে ডাকতো। মাদ্রাসার ছাত্রদেরকে কেউ দাম দিত না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডাকতো। মাদ্রাসায় অনুদান দিত। কামাল উদ্দিন জাফরিদের মতো অল্প বয়সী আলেম তখনকার সময় ডাকতো যে কিছু করো, তোমরা কি পরামর্শ, কি লাগবে বলো, টাকা দিব, কি লাগবে। মাদ্রাসার মধ্যে যারা ভালো ছাত্র ছিল তাদেরকে ডেকে নৌবিহার করতে, স্কুলের ছাত্রদের সাথে সমান মর্যাদা দিতে। সব কৌমি আলিয়া, সব শ্রেণী আলেম ওলামাদেরকে, ইসলামপন্থী দল সবাইকে ভালোবাসতেন জিয়াউর রহমান, সম্মান করতেন। তিনি নিজে নামাজি ছিলেন। আহলে হাদিসের আলেম ওলামাদেরকেও ভালোবাসতেন, সুন্নিদেরকেও ভালোবাসতেন। এটা বিএনপির ঐতিহ্য ছিল। কিন্তু সেই বিএনপি এখন আলেম ওলামাদের টার্গেট করে তাদের চরিত্র হনন করছে, যেটা আওয়ামী লীগ করত। পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই, এদের বিরুদ্ধে যত নোংরা কথা, নোংরা স্লোগান, যেটা রাজনীতিতে অসভ্যতার পরিচয়, সেগুলো বিএনপি দিচ্ছে এবং তারেক রহমান চুপচাপ সেটা এনজয় করছে। আমিরে জামাত একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় দলের নেতা। তা আমিরে জামাত এই পজিশনের বিরুদ্ধে, গোলাম আজমের সাথে রাজনৈতিক বিরোধ ছিল বিএনপি, গোলাম আজমকে অ্যারেস্ট করেছে বিএনপি, কিন্তু এই পজিশনকে আঘাত করে কখনো কথা বলেনি বিএনপি। 91 থেকে 96 তো বলেনি। গোলাম আজমের বিরুদ্ধে রাজাকার স্লোগান, এটা বিএনপি কখনো দেয়নি। গ্রেপ্তার করেছে রাজনৈতিক নাগরিকত্ব মামলায়, বিএনপি সরকার গ্রেপ্তার করেছে, কিন্তু গালাগালি করেনি। বরং খালেদা জিয়া, জিয়াউর রহমানের সম্মানই করতেন যতদিন জিয়াউর রহমান ছিলেন, বা বিএনপির তৎকালীন নেতারা সবাই রেসপেক্ট করতেন, গোলাম আজম স্যার বলতেন। সেই বিএনপি এখন আলেম ওলামাদেরকে টার্গেট করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। পীর সাহেব চরমনাইয়ের অভিযোগ, একটি দলের নেতারা, কর্মীরা কিন্তু নয়, নেতারা আমাদের বিরুদ্ধে গালাগাল করছে। একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, এটা পীর সাহেব চরমনাই বলছে। এটা সত্য। এই অশ্রাব্য ভাষায় বিএনপি নেতারা গালাগালি করছে। ইসলামপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখদের, মসজিদের ইমামদের অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে এই আলেম ওলামা, মসজিদের ইমাম, পীর মাশায়েখদের সম্মান করে রাজনীতি করতে হবে, নইলে তার রাজনীতি থাকবে না, তার রাজনীতির কবর রচিত হবে, যেরকম আওয়ামী লীগেরটা হয়েছে। হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, আপনি বিরোধিতা করেন, ভিন্নমত থাকবে, কিন্তু যে ওই বিএনপি নেতার জারজ বৈশিষ্ট্য থেকে হালাল জাদা পরিচয় দিয়েছে, মানে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওর মা বাপের, ওর মা বাপ বা 14 গোষ্ঠীর কেউ মরলে যে হুজুর জানাজা পড়ায়, যে হুজুর ওর নিজের বিয়ে পড়িয়েছে, ওই হুজুরদেরকে গালি দেয়।
যে হুজুরের পেছনে ও নামাজ পড়ে শুক্রবার ওই হুজুরকে গালি দেয়, এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি হুজুরের বিরুদ্ধে নির্বাচন করতে পারেন, এটা জায়েজ, কিন্তু হুজুরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারেন না। এটা বাংলাদেশের স্ট্রাকচারে, কালচারে, পলিটিক্যাল কালচারে এটা চলবে না। অথচ এই পীর সাহেব চরমনাইকে কি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে, আমিরে জামাত কি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। পীর সাহেব চরমনাইটা আপনারা দেখেছেন, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, চরমনাই পীরের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান দিয়েছে। শায়েখে চরমনাইকে কত অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। না, এটা করতে পারেন না, ক্ষমা চাইতে হবে। এখন বিএনপির এই যে কেউ বলেছে অজু করে ক্ষমা চাইতে হবে, চরমনাই মাহফিল করতে দেওয়া যাবে হবে না, সমালোচনা করার আগে অজু করতে হবে, অমুক অনেক কিছুই বলেছে। আবার হুজুরদেরকে ঢালাওভাবে রাজাকার বলছে, এদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলছে যে ডানপন্থী রাজনৈতিক দলগুলো উত্থান দেখছে, আমি উদ্বিগ্ন। ডানপন্থী মানে কি? বিএনপি নিজেও ডানপন্থী ছিল, এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। বিএনপি এখন ডানপন্থী নাই, এখন ধর্মকে আফিম মনে করে, কার্ল মার্কসের মতো। বিএনপি এখন বামপন্থীদের উত্থানে খুশি আর ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন। ডানপন্থীদের উত্থানে উদ্বিগ্ন হলে তো আলেম ওলামা হুজুর পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিবদেরকে তো গালাগালি করবেনি। এটা হচ্ছে এই গালাগালির থিওরিটিক্যাল কারণ। এখন অনেকে বলবেন যে জামাত চরমনাই তারাও তো তারেক রহমানকে গালাগালি করে না, আপনি কখনো প্রমাণ করতে পারবেন না, এটা মিথ্যা কথা। জামাত চরমনাই তারেক রহমান বা বিএনপি রাজনৈতিক সমালোচনা করে, যেমন শায়েখে চরমনাই বিএনপির বিরুদ্ধে কঠোর, কিন্তু প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে এবং সামাজিক গ্রহণযোগ্যতা আছে। নেশাখোর, মিথ্যা বলে, চামড়া তুলে নেব, এই ধরনের অশ্রাব্য ভাষা কখনো বিএনপি কেউ বলেন, জামাত চরমনাই কেউ বলেন। বিএনপির লোকজনের যে অভিযোগ যে টিনের চালের কাউয়া তারেক রহমান সাউয়া, এই স্লোগান জামাত চরমনাইয়ের লোকজন দিয়েছেন না, এই স্লোগানের সাথে, শুধু এই স্লোগান না, শায়েখে চরমনাই সহ চরমনাই কিছু লোক বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু জামাতের কেউ, শিবিরে কেউ তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়া তো দূরে কথা, 10% খাম্বা বলেছে এটাও আপনি দেখাতে পারবেন না, সমালোচনাই করে না, জাস্ট বলে যে অমুক দল চাঁদাবাজ, তাও নাম বলে না দলের। ওভারঅল চাঁদাবাজ বিএনপি, এটা জামাতের লোকজন, শিবিরের লোকজন বলে, সরাসরি নাম বলে কেউ কেউ, আর কেউ কেউ নাম না বলে। কিন্তু ব্যক্তি তারেক রহমান, ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে একটা নেগেটিভ শব্দ জামাত কিংবা শিবিরের কেউ কোথাও করেছে, কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, এটা মিথ্যা কথা, কেউ বলেনি। তাহলে এই টিনের চালে কাউয়া স্লোগান কারা দিয়েছে? এটা জেনজি দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ছেলেরা দিয়েছে, কুয়েটের, রুয়েটের, চুয়েটের ছেলেরা দিয়েছে। এরা শিবিরকেও গালি দেয়, এরা তারেক রহমানকে গালি দেয়। আমি তাদের এই গালি সমর্থন করি, কিন্তু এরা জামাত শিবির নয়। আপনি তাদের সাথে লাগেন পারলে, সাহস থাকলে আপনি জামাত, তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দেন, তারা আপনাকে ঠেঙাবে, গুপ্ত শিবির বলার মজা বুঝাবে, কিন্তু আপনি জামাত শিবির উপর দায় চাপাতে পারেন না। আর শায়েখে চরমনাই কঠিন কথা বলেন, সেটা গালি না, সেটা অভিযোগ। 10% আপনি অভিযোগ প্রমাণ করেন যে না তারেক রহমান 10% খান নাই, কিন্তু এটা তো গালি না ভাই। কিন্তু আপনি যেটা দেন ওটা গালি। আপনি পারলে অভিযোগ দেন যে পীর সাহেব চরমনাই 100 কোটি টাকা মেরে খেয়েছে, হাসিনার কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছে, মুরিদদের হাদিয়া তসরুপ করেছে। আপনি পারলে সেই অভিযোগ করেন যে মুরিদরা চরমনাই খানকায় যে হাদিয়া দেয়, পীর সাহেব চরমনাই নিজে তার 10% খেয়ে ফেলেন। আপনি পারলে এই অভিযোগ করেন, তা তো পারেন না। তাহলে আপনি কিসের ভিত্তিতে গালাগালি করছেন? এই গালাগালি, এটা কেমন রাজনীতি, কোন রাজনীতি? একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, এই অশ্রাব্য ভাষায় গালাগাল করায় এখন বিএনপি রবিউল ইসলাম নয়ন সহ আরো যারা আছে, ওদের ক্ষমা চাওয়াটাও এখানে তেমন গ্রহণযোগ্য নয়। তারেক রহমান নিজে ক্ষমা চাইতে পারেন, যেহেতু বাংলাদেশে রাজনীতি করতে হলে আলেম ওলামা হুজুর ধর্মীয় ব্যক্তিদের মিনিমাম রেসপেক্ট আপনাকে করতে হবে, নইলে আপনার রাজনীতি চলবে না। তারেক রহমান নিজে পীর সাহেব চরমনাইয়ের কাছে, শায়েখে চরমনাইয়ের কাছে, আমিরে জামাতের কাছে ফোন করে বলতে পারে যে হুজুর বা স্যার, আমার ছেলেরা যেসব কথাবার্তা বলেছে আমি দুঃখ প্রকাশ করছি, আমি বলে দিব এগুলো আর বলবে না তারা। এই কাজটা তারেক রহমান করতে পারেন। বাংলাদেশে এই অশ্রাব্য ভাষায় আলেম ওলামাদের গালাগালির রাজনীতি চলবে না, এটা সহ্য করা হবে না, এর পরিণতি ভয়াবহ হবে। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পুরো জাতিকে দেখিয়ে দিল যে তারা ঐক্যবদ্ধ। বাংলাদেশে তারা কত বড় ঘটনা ঘটাবে বিএনপির প্রোপাগান্ডার মধ্যেই তারা প্রমাণ করে দিল। বিএনপি রাত থেকে কয়েক ঘন্টা প্রোপাগান্ডা চালিয়েছে তাদের দখলকৃত, অবৈধভাবে দখলকৃত আরটিভির মাধ্যমে, যে জামাতকে বাদ দিয়ে চরমনাই জোট করতে যাচ্ছে। কিন্তু কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই দেখা গেল চরমনাই পীর সাহেব এবং জামাত ইসলামের সেক্রেটারি এক মঞ্চে একই সুরে কথা বলছে, একই শত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। পীর সাহেব চরমনাইয়ের পক্ষে, পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে বিএনপির যে চরিত্র হনন, গালাগালি, অপপ্রচার, তার বিরুদ্ধে বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল। জামাতের আমির এবং জামাত নেতাদের বিরুদ্ধে যে গালাগালি, রাজাকার ট্যাগ, তার বিরুদ্ধে বলছে চরমনাই নেতারা। এর মানে
বিএনপির এই অপপ্রচারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, অপপ্রচারের মুহূর্তে দাঁড়িয়ে জামাত চরমনায় দেখিয়ে দিল তারা ঐক্যবদ্ধ। তাদের মধ্যে কোনো বিভেদ নেই, তাদের মধ্যে ইখতিলাফ যেগুলো আছে এগুলো এখন হাইবারনেশনে আছে। এখন তাদের মধ্যে আছে শুধু ঐক্যের স্লোগান, ঐক্যের বার্তা, ঐক্যের অ্যাক্টিভিটিস, এছাড়া কিছুই নেই, কোনো নেগেটিভ কিছু নেই, কোনো ঝগড়া হয় না। যেখানেই জামাত যায় সেখানেই চরমনায় যায়, যেখানেই চরমনায় যায় সেখানে জামাত যায়। বিশেষ করে আরটিভির সেই প্রচারণার মধ্যে, ভুয়া ফটোকার্ড, ভুয়া নিউজের মধ্যে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং চরমনায় পীর সাহেব একই প্রোগ্রামে বক্তব্য দেওয়াটা তাৎপর্যপূর্ণ। চরমনায় বিভিন্ন জেলায় যেখানেই প্রোগ্রাম করেন, শাইখে চরমনায় যাক আর পীর সাহেব চরমনায় যাক, জামাত নেতাদের দাওয়াত দেন, মিনিমাম ওই জেলার জামাতের নায়েবে আমির একজন উপস্থিত থাকেন। এবার জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের নিজ এলাকায়, নিজ জেলায় চরমনায় প্রোগ্রাম করেছে, তিনি নিজে উপস্থিত হয়েছেন। আমিরের জামাতের পক্ষ থেকে তিনি সেখানে গিয়েছেন এবং আমিরের জামাতের পক্ষ থেকে উপস্থিত চরমনায় মুরিদ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে সালাম জানিয়েছেন। এই সালাম, এই উপস্থিতি, এই স্টেজ শেয়ার বিএনপির পান্ডাদের, পাতাখোরদের হৃদয় খান খান করে দেয়, বাতিলদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে দেয়। এই জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ। উপস্থিত হওয়াটাই বিশাল তাৎপর্য, যে না ঐক্য কার্যত হয়ে গেছে। আচ্ছা, জোট হলে কি হয়? জোট হলে যা হয় সেটা তো হচ্ছে। জোট হলে একই স্টেজে জোটের শরিকরা বক্তব্য দেয় এবং একই লক্ষ্য উদ্দেশ্যে, একই শত্রুর বিরুদ্ধে। তো জামাত চরমনায় আনুষ্ঠানিক জোট হয়নি, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে জোট হলে যা হবে সেটাই হচ্ছে। কি? একই স্টেজে বক্তব্য দিচ্ছে, একই ধরনের, একই দাবিতে, কোনো পার্থক্য নেই। জামাত যা বলে চরমনাই তা বলে। জামাত বলে আগে স্থানীয় সরকার নির্বাচন, চরমনাই বলে আগে স্থানীয় সরকার নির্বাচন। জামাত বলে পিয়ার হতে হবে, এরাও বলে পিয়ার হতে হবে। জামাত বলে বিচার হতে হবে, এরাও বলে বিচার হতে হবে। পার্থক্যটা কি? এক দলের বিরুদ্ধে বললে আরেক দল প্রতিবাদ করে এবং উভয়ের কমন শত্রু বিএনপি। জামাত বলে বিএনপি চান্দাবাজ, চরমনাই বলে বিএনপি চান্দাবাজ। পার্থক্যটা কি? আমি তো দেখি না যে অনৈক্য, পুরোটাই তো ঐক্য। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বাকি আছে, যে প্রোগ্রামে দুই দলই বা জোটভুক্ত সব দল অংশগ্রহণ করে, এক দল থাকে এক পাশে আর এক দল থাকে আরেক পাশে। এটাও তো কার্যত হয়ে গেছে। জামাতের মহাসমাবেশে অনেক চরমনায় মুরিদ এসেছে, চরমনাইয়ের মহাসমাবেশে অনেক জামাতের কর্মী গিয়েছে। তো জোটের এবং গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় পারসেপশন তৈরি হয়ে গেছে জামাত চরমনাই এক, ঐক্যবদ্ধ। আমি আগেও বলেছি যে চরমনাইয়ের মুরিদ মুরগি বিক্রি করে, কুড়িগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে হাঁস বিক্রি করে চরমনাইয়ের বার্ষিক মাহফিলে, 2টা মাহফিলে আসতেন। এরকম ডাইহার্ড মুরিদ জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো চরমনাই মুরিদ, এটা কেন করলেন? বলে বাবা যা চরমনাই ওইটাই জামাত। সহজ সরল মানুষের, ইসলামপন্থী, ইসলামের প্রতি আবেগ আছে এরকম সহজ সরল মানুষের ইমোশন, এটা জামাত চরমনাই এক হয়ে গেছে। অতএব এই ইমোশনকে বিএনপির এই টাকলাদুজ্জামান, গুজবুজ্জামানরা আরটিভি দিয়ে, কোনো টিভি দিয়ে বিভক্তি করতে পারবে না। আমরা তাদের এই নিউজকে একদম ডিমোরালাইজ করে দিব, মুহূর্তের মধ্যে মিথ্যা প্রমাণ করে দিচ্ছি এবং নেতারা এক মঞ্চে উঠছেন। তো এটা সত্যি অসাধারণ দর্শক। সমুচিত জবাব হয়েছে, সমুচিত জবাব, দ্রুত জবাব, মুহূর্তের মধ্যে জবাব, এটা প্রয়োজন ছিল। তা আমি মনে করি যখনই দেখবেন যে এই জামাত চরমনাইয়ের মধ্যে ফাটল ধরার ষড়যন্ত্র, তখনই কোনো প্রোগ্রাম না থাকলে প্রোগ্রাম করে এক মঞ্চে উঠবেন, বাতিলদের হৃদয় খান খান করে দিবেন। তারা এভাবে পরাজিত হবে। সমকাল শিরোনাম করেছে এভাবে, ইসলামী আন্দোলনের সমাবেশ, চরমনাই পীর প্রধান, জামাত নেতা বিশেষ অতিথি। চমৎকার না? এটি তো ঐক্য। চরমনাই পীর প্রধান, জামাত নেতা বিশেষ অতিথি, জামাতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা আর একটা দলের আমির। আবার অন্য জায়গায় দেখবেন যে জামাতের আমির প্রধান, চরমনাই পীর বা চরমনাই আরেকজন দ্বিতীয় প্রধান অতিথি, চরমনাই মহাসচিব। অসাধারণ সত্যি। এইটা এই গুজবের ঘরে আগুন দিয়ে দিয়েছে। খুলনায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে যোগ দিয়েছে জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও এনসিপি নেতারা। এর মানে আসলে জামাত চরমনাই এনসিপি জোট হবে, পরিস্থিতি তাদেরকে ঐক্যবদ্ধ করবে। কই, এখানে তো বিএনপি নাই, দাওয়াত দেওয়া হয় না, বিএনপি থাকবেও না। ওই যে সালাউদ্দিন বলেছিল জামাত আমাদেরকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিলেও যেতাম না। দাওয়াত দিবেই না আপনাদেরকে, কারণ আপনারা চাঁদাবাজ, আপনারা লুটপাটকারী, আপনারা দুর্নীতিবাজ, আপনারা অর্থ পাচারকারী, আপনারা হত্যাকারী, নিজেরা নিজেদেরকে হত্যা করেন, রক কেটে হত্যা করেন, গুলি করার পর রক কাটেন, এটা আপনাদের কালচার। অতএব আপনাদের সাথে ভদ্র মানুষের রাজনীতি হবে না, এই লুটপাটের রাজনীতি বাংলাদেশে কবর দেওয়া হবে। তো এখানে যারাই উপস্থিত হয়েছে এরাই সামনে ঐক্যবদ্ধ হবে। ছোট ছোট জোট এক জোটে রূপান্তরিত হবে। জোট হিসাবে বৃহত্তর দলের সাথে দর কষাকষি করবে যে কে কয়টা আসন থেকে নির্বাচন করবে। অতএব আগামী দিনের রাজনীতি বিএনপির বিরুদ্ধে জামাত চরমনাইয়ের এনসিপি ঐক্যবদ্ধ রাজনীতি। রাজধানীর শিববাড়ি মোড়ের জিয়া হলের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই জিয়া হলের ওইখানে আমার অনেক স্মৃতি আছে, গিয়েছি, মিছিল দেখেছি। এই জায়গা থেকে, ওই জায়গা থেকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অ্যারেস্ট হয়েছেন, পুলিশের হামলার শিকার হয়েছেন। ওই সেম জায়গা থেকে
জিয়া হলের পাশে থেকে, সামনে মসজিদের সামনে থেকে, শিববাড়ি এলাকা, বিভিন্ন জায়গা থেকে গোলাম পরোয়ারের নেতৃত্বে যে কত মিছিল হয়েছে 2010 পরবর্তী সময়ে। খুলনা মহানগরে আমির ছিলেন। এছাড়া খুলনায় যখন শিবির করতেন, বিএল কলেজে যখন শিবির করতেন, এইসব এলাকার প্রত্যেকটা ইঞ্চি গোলাম পরোয়ার পরিচিত। পিআর পদ্ধতি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই দলটি খুলনা মহানগর জেলা শাখায় সমাবেশের আয়োজন করে। অতীতে খুলনায় ইসলামী আন্দোলন কোনো কর্মসূচিতে জামাতের কাউকে দেখা যায়নি, বরং বেশিরভাগ সমাবেশে জামাতের সমালোচনা করে সংগঠন নেতারা বক্তব্য রাখতেন। আর সমাবেশের মঞ্চে জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় 6 নেতা উপস্থিত ছিলেন। তারা সবাই বক্তব্য রাখেন, সবাই বক্তব্য, 6 জন বক্তব্য দিয়েছেন। আমি চিন্তা করেছেন ঐক্য কোথায় চলে গেছে। পীর সাহেব চরমনাই পাশাপাশি বসেন জামাতের সেক্রেটারি, এবং দুই দলের নেতারা একই দাবিতে কথা বলেন, এবং ওই দুই দলের নেতারাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন। ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, এই স্লোগান এখানে ছিল। তো দর্শক, খুলনা জামাতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর জামাতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা জেলা জামাতের আমির মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এরা উপস্থিত ছিল। অসাধারণ, চমৎকার। বিএনপি, তোমরা এখন পাতা খাও বসে বসে।